where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি প্রথম দিনই আলো পড়াতে গিয়ে তোমাদের বলেছিলাম যে আলো 3টে ফেজে করাবো। ফার্স্ট ফেজ আমি করিয়েছিলাম, সেকেন্ড ফেজ আরেকজন করিয়েছিলেন, অন্য একজন, থার্ড ফেজ আমি আজকে করিয়ে শেষ করব। যা যা আছে আমি সবগুলো জিনিস বলার চেষ্টা করব, কভার করার চেষ্টা করব। আমি সুকুমার সাহা, মালদা টাউন হাই স্কুলে ভৌত বিজ্ঞানের শিক্ষক। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি আলোর বাকি পার্টটা। তোমাদের এই পার্টে আছে তোমাদের চোখের সমস্যা, আলোর বিচ্ছুরণ, বিভিন্ন প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং আলোর বিক্ষেপণ। তো মানুষের চোখ নিয়ে আমি একটু বলবো। মানুষের চোখ এক নিখুঁত প্রাকৃতিক আলোক যন্ত্র, নিখুঁত প্রাকৃতিক আলোক যন্ত্র। মানুষের তৈরি চোখের সমতুল্য আলোক যন্ত্র হচ্ছে ক্যামেরা। তোমরা ক্যামেরা দেখেছো সবাই। চোখের ফাংশন এবং ক্যামেরার ফাংশন অনেকাংশেই এক। হলো চোখের যে নিখুঁত এবং উপমুখী কার্যকারিতা এবং জটিল, চোখের যে জটিল কার্যপদ্ধতি আছে সেটা ক্যামেরার ক্ষেত্রে কিন্তু নেই। মানুষের চোখে রেটিনায় সদ্বিম্ব তৈরি হয়, ফটোগ্রাফিক ক্যামেরার ফটোগ্রাফিক প্লেটও কিন্তু সদ্বিম্ব তৈরি হয়। অনেকাংশেই মিল আছে তাদের মধ্যে, কিন্তু কিছু কিছু জায়গায় অমিলও আছে। কীরকম অমিল? মানুষের যে চোখ, যেটাই বলছেন প্রাকৃতিক আলোক যন্ত্র, আর ক্যামেরা হচ্ছে কৃত্রিম আলোক যন্ত্র। মানুষের চোখ হচ্ছে প্রাকৃতিক আলোক যন্ত্র, ক্যামেরা হলো কৃত্রিম আলোক যন্ত্র। তো মানুষের যে চোখের পার্থক্যটা আমি বলছি, তাদের মধ্যে কিছু পার্থক্য আছে। মানুষের চোখের ফোকাস দূরত্ব ইচ্ছামতো পরিবর্তন করা যায়। কেমন ফোকাস দূরত্ব পরিবর্তন করা যায়? আমি যখন কাছের জিনিসকে দেখছি তখন ফোকাস দূরত্ব কমে যাচ্ছে, আমি যখন দূরের বস্তুকে দেখছি তখন ফোকাস দূরত্ব বেড়ে যাচ্ছে। কিন্তু ক্যামেরার ক্ষেত্রে ফোকাস দূরত্ব কিন্তু নির্দিষ্ট। ক্যামেরার ক্ষেত্রে ফোকাস দূরত্ব নির্দিষ্ট, মাথায় রাখবে। আমাদের চোখের যে রেটিনায় যে প্রতিবিম্ব, দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের চোখের রেটিনায় যে সদ্বিম্ব গঠিত হয় সেটা কিন্তু স্থায়ী নয়, পার্মানেন্ট নয়। কারণ আমি একটা জিনিস এখন দেখছি, পরক্ষণে আর একটা জিনিস দেখছি, তাহলে সেটা ইরেজ হয়ে যাচ্ছে, সে মিটে যাচ্ছে, আবার নতুন করে প্রতিবিম্ব আমাদের চোখের রেটিনায় গঠিত হচ্ছে। কিন্তু ক্যামেরার যে ফটোগ্রাফিক ফিল্মে যে সদ্বিম্বটা গঠিত হয় সেটা কিন্তু স্থায়ী, পার্মানেন্ট। মানুষের চোখেরটা পার্মানেন্ট নয়, ক্যামেরার ক্ষেত্রে হচ্ছে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটা পার্মানেন্ট, সেটা স্থায়ী। ঠিক আছে। তারপরে হচ্ছে যে চোখের লেন্স, 3 নম্বর হচ্ছে চোখের লেন্স। মানুষের চোখের লেন্স ও রেটিনার মধ্যে দূরত্বটা হচ্ছে নির্দিষ্ট কিন্তু, তাই তো। কিন্তু ক্যামেরার ক্ষেত্রে ক্যামেরার লেন্স ও ক্যামেরার যে ফটোগ্রাফিক ফিল্ম আছে তার মধ্যে দূরত্বটা পরিবর্তন করা যায়। আমাদের এরকম কিছু পার্থক্য মানুষের চোখ এবং ক্যামেরার মধ্যে আছে। ঠিক আছে। কিন্তু কিছু আবার আমাদের মানুষের চোখের ক্ষেত্রে তোমাদের আছে সিলেবাসে, তোমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সমস্যাগুলো, মানুষের চোখের যে ত্রুটিগুলো। মেনলি আমাদের 2 রকম ত্রুটি আমরা নিয়ে আলোচনা করব। 4 রকমের মতো ত্রুটি আছে। হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি, মায়োপিয়া হ্রস্বদৃষ্টি, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার প্রেসবায়োপিয়া বা চার্লসে যেটাকে বলা হয়, আর আছে অ্যাস্টিগম্যাটিজম। তো আমাদের সিলেবাসে
আছে তোমাদের ওই হাইপারমেট্রোপিয়া এবং মায়োপিয়া। তা হাইপারমেট্রোপিয়া মায়োপিয়াটা কি সেটা নিয়ে আমি আলোচনা করছি। হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি সম্পন্ন ত্রুটি। আমাদের চোখের যে ভিশনটা, সেই চোখের ভিশনটা 6/6 হওয়া উচিত। চোখের যে সমস্যাটা সেটা হচ্ছে দু ধরনের, আমি বললাম আমাদের সিলেবাসে আছে। সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি সম্পন্ন ত্রুটি, একটা হচ্ছে মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি সম্পন্ন ত্রুটি। হাইপারমেট্রোপিয়া কি? চোখের যে সমস্যার জন্য কোনো ব্যক্তি দূরের জিনিসকে স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের জিনিসকে স্পষ্টভাবে দেখতে পায় না, চোখের সেই সমস্যাটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি সম্পন্ন ত্রুটি। তাহলে আমি আবার বলছি, চোখের যে সমস্যার জন্য কোনো ব্যক্তি দূরের জিনিসকে স্পষ্ট দেখতে পায় কিন্তু কাছের জিনিসকে স্পষ্ট দেখতে পায় না, চোখের সেই সমস্যাটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। এই ক্ষেত্রে কী হয়, আমাদের চোখের যে লেন্স আছে, কোনো বস্তু থেকে নির্গত আলোকরশ্মি লেন্সের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর সেটা কী হয়, রেটিনায় প্রতিবিম্ব গঠন করার কথা। কিন্তু যাদের হাইপারমেট্রোপিয়া সমস্যা তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই প্রতিবিম্বটা কী হচ্ছে, রেটিনার পিছনে গঠিত হচ্ছে। কোথায় গঠিত হচ্ছে? রেটিনার পিছনে। তাহলে এটাকে প্রতিকার করব কী করে আমরা? এটা প্রতিকার করবার উপায় হচ্ছে যে উপযুক্ত ক্ষমতা সম্পন্ন উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে, উপযুক্ত ক্ষমতা সম্পন্ন কিন্তু, কারণ এক একটা ব্যক্তির ক্ষেত্রে এক এক রকম সমস্যা হতে পারে হাইপারমেট্রোপিয়া। তাহলে উপযুক্ত ক্ষমতা সম্পন্ন উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে এই সমস্যাটিকে দূর করা যায়, হাইপারমেট্রোপিয়া সমস্যাকে। এবার আছে আমাদের মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি সম্পন্ন ব্যক্তি। মায়োপিয়াটা কি বা হ্রস্বদৃষ্টি সম্পন্ন ত্রুটিটা কি? চোখের যে সমস্যার জন্য কোনো ব্যক্তি কাছের জিনিসকে স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের জিনিসকে স্পষ্ট দেখতে পায় না, চোখের সেই সমস্যাটি হলো মায়োপিয়া বা হ্রস্বদৃষ্টি সম্পন্ন ত্রুটি। তাহলে চোখের যে সমস্যার জন্য কোনো ব্যক্তি কাছের জিনিসকে স্পষ্টভাবে দেখতে পায় কিন্তু দূরের জিনিসকে স্পষ্টভাবে দেখতে পায় না, চোখের সেই সমস্যাটা হচ্ছে মায়োপিয়া। তা মায়োপিয়ার এই যে ত্রুটিটা, এই ত্রুটিটাকে আমরা কীভাবে প্রতিকার করব? এর প্রতিকার করবার উপায় হচ্ছে, এখানে একই রকমভাবে আমাদের বলতে হবে, উপযুক্ত ক্ষমতা সম্পন্ন অবতল লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়া এই ত্রুটিটাকে দূর করা যায়। তাহলে আমাদের হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে যেমন বলেছিলাম, এই ত্রুটির জন্য চোখের রেটিনার পিছনে প্রতিবিম্বটা গঠিত হয়, ঠিক আছে? আমরা উপযুক্ত ক্ষমতা সম্পন্ন উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে এই প্রতিবিম্বটা রেটিনায় গিয়ে গঠিত হবে। একইভাবে মায়োপিয়ার এই সমস্যাকে দূর করবার জন্য উপযুক্ত ক্ষমতা সম্পন্ন অবতল লেন্সের চশমা ব্যবহার করলে আমাদের এর প্রতিকারটা হবে, ঠিক আছে? এই সমস্যাটা দূর হবে। মায়োপিয়ার ক্ষেত্রে কি হয়, একই রকমভাবে মায়োপিয়ার ক্ষেত্রে দেখা যায়, মায়োপিয়ার যখন সমস্যা হচ্ছে সেটা কি হচ্ছে, আমাদের আগেই রেটিনার আগেই সেই প্রতিবিম্বটা গঠন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা যেখানে উপযুক্ত ক্ষমতা সম্পন্ন অবতল লেন্সের চশমা ব্যবহার করি, তাহলে যেটা আগে গঠিত হচ্ছিল সেটা ঠিক রেটিনায় গিয়ে গঠিত হবে। এই হচ্ছে তোমাদের হাইপারমেট্রোপিয়া এবং মায়োপিয়া। চোখের ক্ষেত্রে তোমাদের আর একটু বলার আছে যে চোখের উপযোজন ক্ষমতা এবং চোখের অভিযোজন ক্ষমতা, সেটা একটু বলে দিই আমি। উপযোজন ক্ষমতা কি? আমাদের যে চোখের যে লেন্স আছে সেটা তো বিভিন্ন পেশি, মাংসপেশি দ্বারা গঠিত, তোমরা জানো। এবার কি হচ্ছে, সিলারি মাসেলের সাহায্যে, এটা সাসপেন্সারি যে লিগামেন্টটা আছে সেই লিগামেন্টের সাহায্যে দুপ্রান্তে এই লেন্সটাকে আটকে রেখেছে। যখন আমরা কাছের জিনিসকে দেখছি তখন সেই সাসপেন্সারি লিগামেন্ট কী করছে, ওটাকে সংকুচিত করে দিচ্ছে, বলে ফোকাস দূরত্বটা কমে যাচ্ছে, আমি কাছের জিনিসকে দেখছি। আবার যখন আমি দূরের জিনিসকে দেখব তখন সেই সাসপেন্সারি লিগামেন্টটা কী হচ্ছে, প্রসারিত হয়ে যাচ্ছে, বলে ফোকাস দূরত্বটা বেড়ে যাচ্ছে, তখন আমি দূরের জিনিসকে দেখতে পাচ্ছি। তাহলে চোখের লেন্সের ফোকাস দূরত্বের বৃদ্ধি বা হ্রাস চোখের যে ক্ষমতার জন্য হচ্ছে সেটা হচ্ছে চোখের উপযোজন ক্ষমতা। স্বাভাবিক চোখের ক্ষেত্রে, সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে
কাচের জিনিসকে যখন আমরা দেখছি সেটা হওয়া উচিত 25 সেন্টিমিটার। সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে কাছের বা নিকট বিন্দুর দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, আর দূরবিন্দুটা হচ্ছে অসীম দূরত্ব স্বাভাবিক সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে। যখন আমাদের এই সমস্যাটা চলে আসে হাইপারমেট্রোপিয়া বা মায়োপিয়া, তখন কিন্তু এই 25 সেন্টিমিটার বা অসীম দূরত্ব এটা কিন্তু ভ্যারিয়েশন হয়। যার মায়োপিয়ার ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম যে আমাদের কি হচ্ছে কাছের জিনিসকে স্পষ্ট দেখতে পাচ্ছি, দূরের জিনিসকে দেখতে পাচ্ছিলাম না আমরা। তাহলে 25 সেন্টিমিটার আমাদের নর্মাল ভিশন হওয়া উচিত সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে, কিন্তু তখন কী হবে আমাদের 25 সেন্টিমিটারের চেয়ে আরও কাছ থেকে হয়তো 20 সেন্টিমিটার বা 22 সেন্টিমিটার দূর থেকে তখন আমরা স্পষ্টভাবে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে চোখের উপযোজন ক্ষমতা হচ্ছে যে চোখের যে আমাদের যে সাসপেন্সরি যে লিগামেন্ট আছে বা সিলিয়ারি যে পেশিগুলো আছে, সেই পেশির সংকোচন এবং প্রসারণের ফলে আমাদের কী হচ্ছে চোখের লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটছে। এই চোখের লেন্সের ফোকাস দূরত্বের পরিবর্তন ঘটিয়ে আমরা কাছের জিনিসকে এবং দূরের জিনিসকে দেখতে সক্ষম হই। চোখের এই ক্ষমতাকে বলছি আমরা চোখের উপযোজন ক্ষমতা। আমি আবার বলছি স্বাভাবিক চোখের ক্ষেত্রে, দেয় তোমাদের এরকম কোশ্চেন, স্বাভাবিক চোখের ক্ষেত্রে নিকট বিন্দু দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার স্বাভাবিক সুস্থ স্বাভাবিক চোখের ক্ষেত্রে, এবং দূরবিন্দু দূরত্ব হচ্ছে আমাদের অসীম দূরত্ব। তাহলে এই রেঞ্জটা হচ্ছে আমাদের 25 থেকে অসীম দূরত্ব। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? এবার অভিযোজন ক্ষমতাটা হচ্ছে আমাদের চোখের অভিযোজন ক্ষমতাটা হচ্ছে যে অভিযোজন মানে তোমরা জানো যে পরিবেশের সঙ্গে মানিয়ে চলাটা হচ্ছে অভিযোজন, যে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলাটা হচ্ছে অভিযোজন। আমাদের যে কনিনিকা যে আছে চোখের যে আইরিস যেটাকে বলি, তার মাঝখানে আমাদের একটা ছোট ছিদ্র থাকে, তার নাম হচ্ছে তারারন্ধ্র বা পিপল, বা যেটা আমরা চোখের মণি বলে পরিচিত। সে তারার মধ্যে মণির মধ্যে দিয়ে আমাদের আলোটা প্রবেশ করে। যখন বেশি আলো থাকে, আলোর প্রাবল্যটা বেশি থাকে, তখন চোখের মণির আকারটা কম থাকে, কম আলো প্রবেশ করে। আর যখন আলোর প্রাবল্যটা কম থাকে তখন চোখের মণির আকারটা অপেক্ষাকৃত বড় থাকে। ঠিক আছে, যাতে পর্যাপ্ত আলো ঢুকতে পারে, যাতে আমরা কোনো জিনিসকে স্পষ্টভাবে দেখতে সক্ষম হই। তোমার প্র্যাকটিক্যাল লাইফেও দেখেছো যে তোমরা পড়তে হঠাৎ করে দেখলে কারেন্ট চলে গেল, তোমরা কি হয় তখন তোমাদের? ভেবে দেখো তোমরা যে হঠাৎ করে দেখতে পাচ্ছ সামনে কিচ্ছু দেখতে পাচ্ছ না, কাউকে দেখতে পাচ্ছ না, কিছু দেখতে পাচ্ছ না। কেন হয়? যখন তুমি আলো ছিল, কারেন্ট ছিল, তখন যে পর্যাপ্ত আলো ছিল সেই আলোর রেসপেক্টে চোখের মণির আকারটা ফিক্স ছিল, তাই তো? এবার যখন হঠাৎ করে আলো চলে গেল, কারেন্ট চলে গেল, তখন সেই মণির আকারটা যে আকারটা ছিল তার মধ্যে দিয়ে ঘরের মধ্যে যতটুকু আলো ছিল সেই আলোটা চোখের মণির মধ্যে দিয়ে প্রবেশ করতে পারছে না। কিছুক্ষণ পর তোমরা যে খেয়াল করো 1 থেকে 2 মিনিট পর দেখবে আস্তে আস্তে যেটা দেখতে পাচ্ছিলে না সেই জিনিসটা দেখতে পাচ্ছ। তাহলে চোখের মণিটা কী হলো, ওই আলোর রেসপেক্টে নিজেকে অ্যাডজাস্ট করলো, যাতে ওই ঘরে যতটুকু আলো আছে সেই আলোটা সেই চোখের মণির মধ্যে দিয়ে প্রবেশ করে। এইভাবে এই যে আলোর রেসপেক্টে চোখের মণির আকার যে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে চোখের অভিযোজন। ঠিক আছে, তাহলে আমাদের চোখ নিয়ে এতটুকু আমি বললাম তোমাদের, কারণ আমাদের আরও অনেক কিছু জিনিস আছে বাকি, আলো বিচ্ছুরণ, আলো বিক্ষেপণ, এগুলো আগে শেষ করতে হবে আমাদের। এবার আমি শুরু করছি আলোর বিচ্ছুরণ, ডিসপারশন অফ লাইট। ডিসপারশন অফ লাইট, আলোর বিচ্ছুরণ কাকে বলে? যখন সাদা আলো হচ্ছে তোমরা জানো 7টি বর্ণের সমষ্টি, বা কোনো বহুবর্ণীয় আলো যেখানে অনেকগুলো আলোর মিশ্রণ আছে, বা যৌগিক আলো। তাহলে সাদা আলো বা কোনো যৌগিক আলো বা কোনো বহুবর্ণীয় আলো যখন কোনো প্রিজম বা প্রিজমের ন্যায় কোনো প্রতিসারক তলের উপরে সে আপতিত হয়, তখন সেই যৌগিক আলো বা বহুবর্ণীয় আলোর মধ্যে যে কটি বর্ণ আছে সেই কটি বর্ণে আলাদা আলাদা হয়ে যায়, অর্থাৎ বিভক্ত হয়ে যায়, স্প্লিট আপ হয়ে যায়। এই ঘটনাকে বলছি আমরা আলোর বিচ্ছুরণ। তাহলে খুব ভালো মতো বললে কী হবে, বা খুব সহজভাবে বললে, কোনো যৌগিক আলো বা বহুবর্ণীয় আলোকরশ্মি গুচ্ছে তার মধ্যেকার বিভিন্ন বর্ণের আলোতে ভেঙে যাওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে, তাই তো? এখন কোনো বহুবর্ণীয় আলোর মধ্যে যে 5টা বর্ণের মিক্সচার থাকে,
তাহলে প্রিজমে পড়ার পর তাহলে আমরা কটা কালার পাবো? 5টা কালার পাবো। সাদা আলো যেহেতু 7টি বর্ণের সমষ্টি, তাই সাদা আলো যখন প্রিজমের উপর এসে পড়ছে বা প্রিজমের মতো কোনো প্রতিসারক তলের উপর এসে পড়ছে, যেমন গ্রেটিং, তার উপর যখন এসে পড়ছে তখন প্রিজমের উপরে এসে পড়ার পর সাদা আলো 7টা বর্ণে বিভক্ত হয়ে যাচ্ছে। এই ঘটনাটাই হচ্ছে আমাদের বিচ্ছুরণ। ঠিক আছে? এই বিচ্ছুরিত আলোকরশ্মিগুচ্ছকে একটি সাদা পর্দার উপর ফেললে বিভিন্ন বর্ণের যে পটি পাওয়া যায় তাকে বর্ণালী বলে। তাহলে আলোর বিচ্ছুরণ কাকে বলে, বর্ণালী কাকে বলে, খুব ইম্পর্টেন্ট তোমাদের পক্ষে। ঠিক আছে? আমি একটা প্রিজমের সেকশন আছি, এবিসি একটা প্রিজমের প্রধান ছেদ, কোনো সরু রেখা ছিদ্র থেকে সাদা আলো এসে প্রিজমের উপরে এসে আপতিত হচ্ছে। ঠিক আছে? প্রিজম কিন্তু কোনো বর্ণ সৃষ্টি করছে না, কী করছে, তা সেপারেট হয়ে যাচ্ছে তারা শুধু প্রিজমের এসে। তার কারণটা আমি ব্যাখ্যা করছি। প্রিজম কিন্তু কোনো বর্ণ সৃষ্টি করে না, মাথায় রাখবে কিন্তু। প্রিজম কিন্তু কোনো তার ক্ষমতা নেই, প্রিজমের বর্ণ সৃষ্টি করার ক্ষমতা নেই। তাহলে সাদা আলোর মধ্যে যে 7টি আলো আছে, প্রিজম উপরে এসে পড়ার পর তারা 7টা আলাদা বর্ণে বিভক্ত হয়ে গেল। উপরেরটা থাকছে লাল, নিচেরটা থাকছে বেগুনি, মাঝখানে কিন্তু আরও 5টা কালার আছে। এবার এই রশ্মিগুলো বিচ্যুত হওয়ার পর পিছন যে একটা সাদা পর্দা রাখি, সেই সাদা পর্দার উপর 7টি বর্ণের একটা পটি পাওয়া যাবে। এই পটিটা হচ্ছে বর্ণালী, স্পেকট্রাম। ঠিক আছে? মাঝখানে আরও 5টা কালার আছে, তোমরা জানো VGR, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। উপরে থাকে রেড, নিচে থাকে বেগুনি, মাঝখানে 5টা কালার। 5টা কালার কি? ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ। তোমাদের থাকে এরকম কোশ্চেন যে আলো বিচ্ছুরণের পর প্রান্তিক বর্ণ দুটি কী কী? সাদা আলো বিচ্ছুরণের পর প্রান্তিক বর্ণ দুটি কী কী? প্রান্তিক বর্ণ দুটো হচ্ছে লাল আর বেগুনি। উপরে থাকবে লাল, নিচে থাকবে বেগুনি। ঠিক আছে? কেন হচ্ছে এই ঘটনাটা? এই ঘটনাটা কেন হচ্ছে? তোমরা জানো বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে প্রত্যেকটি বর্ণের গতিবেগ হচ্ছে সেম, কিন্তু একই হবে। কত? বায়ু বা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বা তড়িৎচুম্বকের তরঙ্গের বেগ আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে সাদা আলোর যে 7টি বর্ণের যে সমষ্টি, প্রত্যেকটি বর্ণের বেগ কিন্তু শূন্য মাধ্যমে একই হবে বা বায়ু মাধ্যমে একই হবে। যখন প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রিজমের মধ্যে যাওয়ার ফলে প্রত্যেকটি বর্ণের প্রতিসরাঙ্ক প্রিজমের সাপেক্ষে, প্রতিটি বর্ণের সাপেক্ষে প্রিজমের প্রতিসরাঙ্ক কিন্তু চেঞ্জ হচ্ছে। তোমরা জানো এটা আলোর তরঙ্গ তত্ত্ব সূত্র অনুসারে আমরা জানি প্রতিসরাঙ্ক মিউজিক্যাল টু, তোমরা কি জানো? পরম প্রতিসরাঙ্ক মিউজিক্যাল টু তোমরা কি জানো? C/V। সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, সেটা ফিক্সড 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ভিটা হচ্ছে আলোচ্য মাধ্যমে আলোর গতিবেগ, তাই তো? এবার দেখা যায় যে প্রত্যেকটি বর্ণের ক্ষেত্রে যখন আমি কাচ মাধ্যম, প্রিজম জেনারেলি কাচে তৈরি হচ্ছে, তাহলে ভিটা যদি চেঞ্জ হয় সেটা ফিক্সড, কিন্তু শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সেটা ফিক্সড। যদি ভি এর পরিবর্তন হয় তাহলে কার পরিবর্তন হবে? মিউ এর পরিবর্তন হবে। তাহলে যখন প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে এই সাদা আলো মানে 7টা বর্ণের সমষ্টি, তখন বিভিন্ন বর্ণের আমাদের কি হচ্ছে? গতিবেগটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এবার আলাদা হওয়ার ফলে কী হচ্ছে? তাদের প্রিজমের প্রতিসরাঙ্কটা বিভিন্ন বর্ণের সাপেক্ষে বিভিন্ন হচ্ছে। এবার তোমরা জানো অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ডেল = μ-1 × a। মিউ হচ্ছে প্রিজমের প্রতিসরাঙ্ক, এ হচ্ছে প্রিজমের কোণ, ডেল হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা বাংলায় বলি আমরা বিচ্যুতি কোণ বা চ্যুতি কোণ বলছি আমরা। তাহলে মিউ এর মানের যে পরিবর্তন হয়, তাহলে কার পরিবর্তন হচ্ছে? ডেল, অর্থাৎ বিচ্যুতি কোণে পরিবর্তন হচ্ছে। তাহলে বিভিন্ন আলোকরশ্মি বিভিন্ন কোণে বিচ্যুতি হয়ে যাচ্ছে। বিভিন্ন কোণে বিচ্যুতি হওয়ার দরুন আমরা এরকমভাবে 7টা একটা পটি পেয়ে যাচ্ছি। তাহলে সবচেয়ে কম বিচ্যুতি হচ্ছে লাল বর্ণের, সবচেয়ে কম বিচ্যুতি হয় লাল বর্ণের। তাহলে লাল বর্ণের প্রতিসরাঙ্ক হয় সবচেয়ে কম, লাল বর্ণের প্রতিসরাঙ্ক সবচেয়ে কম হওয়ার দরুন লাল বর্ণের বিচ্যুতি হয় সবচেয়ে কম। বেগুনি বর্ণের 7টা বর্ণের মধ্যে বেগুনি বর্ণের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হওয়ার দরুন
অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন অর্থাৎ বিচ্যুতি কোণ সবচেয়ে বেশি হয় বেগুনি কোণের, বলে বেগুনিটা থাকছে নিচে। মাঝখানে পর্যায়ক্রমে 7টা বর্ণ আর আর এবং ভি এর মধ্যে, লাল এবং বেগুনির মধ্যে 5টা বর্ণ বিরাজ করছে। ঠিক আছে, এই বিচ্ছুরণের কারণটা তাহলে তোমরা বুঝতে পারলাম। কোনো সমস্যা আশা করি হবে না তোমাদের। ঠিক আছে, আলো বিচ্ছুরণের কারণটা তাহলে প্রিজম কোনো বর্ণ সৃষ্টি করছে না, বিভিন্ন বর্ণের গতিবেগ বিভিন্ন হচ্ছে, ফলে প্রতিসরাঙ্কর প্রিজমের প্রতিসরাঙ্কটা বিভিন্ন বর্ণের সাপেক্ষে বিভিন্ন হচ্ছে। এবার তোমরা জানো বিচ্যুতি কোণ হচ্ছে μ-1 × a, মিউ হচ্ছে প্রিজমের প্রতিসরাঙ্ক, এ হচ্ছে প্রিজমের কোণ, ডেল হচ্ছে তোমাদের বিচ্যুতি কোণ বা চ্যুতি কোণ। তাহলে ডেলের মানটা আলাদা হচ্ছে, তাহলে প্রত্যেকটা বর্ণ আলাদা আলাদা বিচ্যুতি কোণে বিচ্যুতি হচ্ছে, আলাদা আলাদা কোণে বিচ্যুতি হচ্ছে, বলে সেপারেশন হয়ে যাচ্ছে, বলে আমাদের এই 7টা বর্ণ আমরা আলাদা আলাদাভাবে পাচ্ছি। ক্লিয়ার? এবার একটা কোশ্চেন থাকে অনেক সময় তোমাদের, একটা আয়তকার কাচের স্ল্যাব, আয়তকার কাচের স্ল্যাব তোমরা দেখেছো পেপার ওয়েট, এরকম আয়তকার কাচের স্ল্যাব কি এরকমভাবে বর্ণালী সৃষ্টি করতে সক্ষম? যুক্তিসহ ব্যাখ্যা করো। না, সক্ষম নয়। কারণ আয়তকার কাচের প্রিজম যদি হয় তাহলে দুটো সর্বসম প্রিজমের মতো আচরণ করবে, দুটো সর্বসম প্রিজম, এবং তাদের প্রতিসরক তল দুটো পরস্পর সমান্তরাল হবে এবং ভূমি দুটো পরস্পর বিপরীত দিকে থাকবে। তাহলে প্রথম প্রিজমে যখন সাদা আলো পড়ছে, পড়ার পর প্রথম প্রিজমটার উপর পড়ার পরে সাদা আলো বিচ্ছুরণ হচ্ছে। বিচ্ছুরণের কারণ তোমাদের আমি ব্যাখ্যা করেছি, সাদা আলো বিচ্ছুরণ হচ্ছে। বিচ্ছুরণ হওয়ার পরে যখন সেটা আবার দ্বিতীয় প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সেই 7টি বর্ণ আবার পুনর্যোজিত হয়ে একত্রিত হয়ে গিয়ে আবার সাদা বর্ণ সৃষ্টি করছে। তখন এটা অর্থাৎ আয়তকার কাচের স্ল্যাবটা সাধারণ কাচের মতো আচরণ করছে। ক্লিয়ার? সেই জন্য আমাদের আয়তকার কাচের স্ল্যাব আলোর বিচ্ছুরণ ঘটাতে সক্ষম নয়। অর্থাৎ আমরা প্রিজমের ক্ষেত্রে যেমন সাদা আলো ফেলার পর 7টি বর্ণের পটি পাচ্ছি, আয়তকার কাচের স্ল্যাবের ক্ষেত্রে কিন্তু পাচ্ছি না। কারণ বললাম কি, আয়তকার কাচের স্ল্যাব দুটি সর্বসম প্রিজম ন্যায় আচরণ করছে, তাদের প্রতিসরক তল দুটো পরস্পর সমান্তরাল, ভূমি দুটো পরস্পর বিপরীত দিকে থাকে। তাই যখন সাদা আলো পড়ছে, পড়ার পর যখন প্রথম প্রিজম যদি আমরা ভাবি, এটাকে যদি দ্বিতীয় প্রিজম ভাবি, প্রথম প্রিজমে পড়ার পরে 7টি বর্ণে বিভক্ত হচ্ছে, যখন দ্বিতীয় প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে তখন সেই 7টি বর্ণ পুনর্যোজিত বা সংযুক্ত হয়ে বা একত্রিত হয়ে আবার মিলে গিয়ে সাদা বর্ণ তৈরি করছে। তাই আয়তকার কাচের স্ল্যাব আমাদের বর্ণ সৃষ্টি করতে পারে না। এই বর্ণ সৃষ্টি করতে পারে না বলছি, বিচ্ছুরণ ঘটাতে পারে না। এবার হচ্ছে স্নেলের সূত্রের সাহায্যে আলো বিচ্ছুরণের ব্যাখ্যা আমি হালকা করে দেবো। স্নেলের সূত্রের সাহায্যে আমি একটু তাড়াতাড়ি তোমাদেরকে বলবো, এটা বেশি আর কিছু বলবার নেই। এটা তোমরা জানো যে স্নেলের সূত্র কী হলো, মিউজিক্যাল টু সাইন আই বাই সাইন আর। তোমার মাথায় রাখবে কয়েকটা জিনিস এখানে, যে 7টা বর্ণের মধ্যে, 7টা বর্ণ মানে সাদা আলো যে 7টি বর্ণের সমষ্টি, 7টা বর্ণের মধ্যে লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, লাল বর্ণের গতিবেগ সবচেয়ে বেশি। 7টা বর্ণের মধ্যে লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, লাল বর্ণের আলোর গতিবেগ সবচেয়ে বেশি, এবং লাল বর্ণের আলোর প্রতিসরাঙ্ক হচ্ছে সবচেয়ে কম 7টি বর্ণের মধ্যে। রিভার্স বেগুনির ক্ষেত্রে ঠিক উল্টো, বেগুনি বর্ণের আলোর গতিবেগ সবচেয়ে কম 7টা বর্ণের মধ্যে, বেগুনি বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, কিন্তু বেগুনি বর্ণের প্রতিসরাঙ্ক হচ্ছে সর্বোচ্চ হয়। ঠিক আছে, মাথায় রাখবে কিন্তু এটা। এবার মিউজিক্যালটা তোমরা কী হলো, সাইন আই বাই সাইন আর। একটা নির্দিষ্ট আপাতন কোণের ক্ষেত্রে, মিউয়ের সঙ্গে সাইন আরটা কি ব্যস্তানুপাতিক, তাই তো? মিউয়ের সঙ্গে হচ্ছে সাইন আরটা ব্যস্তানুপাতিক হয়।
আচ্ছা, মিউয়ের মান যত বেশি হবে তাহলে প্রতিসরণ কোণের মানটা কী হবে? তত কম হবে। মিউয়ের মান যত বেশি হবে, একটা নির্দিষ্ট আপাতন কোণের ক্ষেত্রে মিউয়ের মান যত বেশি হবে প্রতিসরণ কোণের মানটা তত কম হবে, কিন্তু বিচ্যুতি কোণের মানটা তত বেশি হবে। তোমাদের এবার মাধ্যমিকও দিয়েছিল যে লাল ও বেগুনি বর্ণের আলোকরশ্মি একই আপাতন কোণে প্রিজমের উপর আপতিত হলো, কোন বর্ণের আলোর ক্ষেত্রে প্রতিসরণ কোণের মানটা বেশি হবে? এর মাধ্যমিকে দিয়েছিল। কিন্তু একই আপাতন কোণে লাল ও বেগুনি বর্ণের আলো আপতিত হলো, কোন আলোকরশ্মির ক্ষেত্রে, দুটি বর্ণের মধ্যে কোন আলোকরশ্মির ক্ষেত্রে প্রতিসরণ কোণের মানটা বেশি হবে? এবার তোমরা নিজেরাই বুঝতে পারবে। একই আপাতন কোণ, আইটা হচ্ছে ফিক্সড, মিউয়ের সঙ্গে কি বললাম আমি, সাইন আরটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তোমরা দেখতেই পাচ্ছ ব্যস্তানুপাতিক। তাহলে যার মিউয়ের মানটা বেশি তার আরের মানটা কম হবে। কার মিউয়ের মানটা বেশি? বেগুনি বর্ণের। তাহলে বেগুনি বর্ণের ক্ষেত্রে তাহলে আরের মানটা কম হবে। কার প্রতিসরাঙ্ক কম? লালের। তাহলে লালের ক্ষেত্রে তাহলে কী হবে? লালের প্রতিসরাঙ্ক কম হওয়া ধরুন, আরের মানটা বেশি হবে। তাহলে আমাদের হবে আর গ্রেটার দেন ভি। তাহলে লাল বর্ণের প্রতিসরণটা বেগুনি বর্ণের চেয়ে বেশি হবে। যাই হোক, তাহলে আমাদের মিউয়ের মানটা, মিউয়ের সঙ্গে সাইন আরটা হচ্ছে ব্যস্তানুপাতিক, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার ডেল ইজিক্যাল টু তোমরা জানো আই মাইনাস আর। তাহলে আর এর মানটা তোমরা কেন বেশি হচ্ছে? দেখো, আর এর মানটা যার কম হবে, আর এর মানটা যার কম হবে, কার কম? বেগুনি বর্ণের ক্ষেত্রে তার ডেলটা বেশি হবে। ঠিক আছে, এবার ডিফারেন্ট ডেলের জন্য যখন প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে সাদা আলো, তখন আলাদা আলাদা তাদের সেপারেশন হচ্ছে এবং বিচ্ছুরণ হচ্ছে। এই হচ্ছে তোমাদের স্নেলের সূত্রের সাহায্যে আলো বিচ্ছুরণের ব্যাখ্যা। মোটামুটি একটা ব্যাখ্যা দিয়ে দিলাম এটা, কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই, কিছু জিনিস আরও বলতে হবে। আমাদের আরও কিছু জিনিস বলতে হবে, হ্যাঁ, কিছু করার নেই আর বেশি জিনিস। এবার বিভিন্ন বর্ণের বর্ণগুলো আমি বলি। অস্বচ্ছ বস্তুর বর্ণ আর স্বচ্ছ বস্তুর বর্ণ। অস্বচ্ছ বস্তুর উপর আলো পড়লে অস্বচ্ছ বস্তু যে বর্ণের আলোকে প্রতিফলিত করে, অস্বচ্ছ বস্তুকে সেই বর্ণই দেখায়। একটা জিনিস মনে রাখবে, তোমরা দেখেছো যে জবা ফুলের উপর কোশ্চেন দেয় এরকম টাইপের তোমাদের, যে জবা ফুলের উপর সাদা আলো ফেলা হলো, লাল আলো ফেলা হলো, নীল আলো ফেলা হলো, জবা ফুলকে কেমন দেখাবে? এইটা থেকেই তোমরা এই ব্যাখ্যাটা পেয়ে যাবা। জবা ফুলের উপর যদি সাদা আলো ফেলা হয়, আমি কি বললাম যে কোনো বস্তুর উপর আলো ফেলা হলে যদি সেই আলোটাকে সেই বস্তু প্রতিফলিত করে, বস্তুটাকে সেই বর্ণ দেখাবে। কেমন? যেমন জবা ফুলের উপর, লাল জবা ফুলের উপর যদি সাদা আলো ফেলা হয়, লাল জবা ফুল সাদা আলোর মধ্যেকার লাল বর্ণের আলোকে প্রতিফলিত করে এবং অন্যান্য বর্ণের আলোকে শোষণ করে নেয় বলে লাল জবা ফুলের উপর সাদা আলো ফেললে লাল দেখাবে। একইভাবে লাল জবা ফুলের উপর যদি লাল আলো ফেলি তাহলে শুধু লাল আলো যাচ্ছে, তা লাল জবা ফুলের উপর লাল আলো ফেলা হলে লাল জবা ফুল লাল আলোকে প্রতিফলিত করবে বলে লাল জবা ফুলকে তখন লাল দেখাবে। কিন্তু যদি নীল আলোকে ফেলা হয় তা লাল জবা ফুল কেবলমাত্র লাল বর্ণের আলোকে কিন্তু প্রতিফলিত করবে, অন্যান্য বর্ণের আলোকে শোষণ করে নেবে। আর শোষণ করে নেবে তার মানে যদি লাল জবা ফুলের উপর আমরা নীল আলো ফেলি, তার লাল জবা ফুল নীল বর্ণের আলোকে শোষণ করে নেবে এবং তখন তাকে কালো দেখাবে, কিন্তু মাথায় রাখবে। তাহলে এইরকম টাইপের তোমাদের কোশ্চেন থাকতে পারে। যেমন সবুজ ঘাসের উপর যদি তোমার সবুজ আলো এবং লাল আলো ফেলা হয় তাহলে সবুজ ঘাসকে কেমন দেখাবে? সবুজ ঘাসের উপর যদি সবুজ আলো ফেলা হয়, সবুজ ঘাস কেবলমাত্র সবুজ বর্ণের আলোকেই প্রতিফলিত করতে পারে, কিন্তু অন্যান্য বর্ণের আলোকে শোষণ করে নেবে। তাহলে সবুজ ঘাসের উপর সবুজ আলো ফেলা হলে সবুজ ঘাসকে সবুজই দেখাবে, কিন্তু লাল বর্ণের আলোকে ফেলা হলে সবুজ ঘাস লাল বর্ণের আলোকে কিন্তু প্রতিফলিত করবে না, শোষণ করে নেবে, তখন আমাদের তাকে কালো দেখাবে। ক্লিয়ার? অ্যাকচুয়ালি আমরা কালো রং সাদা রঙের কথা অনেক সময় বলি, কালো রং সাদা রং কিন্তু ঠিক সঠিক ব্যাপারটা নয়। কেন? যখন কোনো বস্তুর উপর আপতিত আলো, যেমন কেন কালো রং বা সাদা রং কথাটা সঠিক নয়, কেন বলছি আমি, যখন কোনো বস্তুর উপর আপতিত আলোর
পুরোটাই যদি শোষিত হয় তখন সেই বস্তুকে কালো দেখাবে, যদি কোনো আলোকে সে প্রতিফলিত না করে। ক্লিয়ার? তাহলে কোনো বস্তুর উপর আপতিত আলোর যদি কোনোটাই প্রতিফলিত না হয়, পুরোটাই শোষিত হয়ে যায়, তখন সেই বস্তুকে কালো দেখাবেই। আবার কোনো বস্তুর উপর আপতিত আলোর সম্পূর্ণটাই যদি প্রতিফলিত হয়, তাহলে বুঝতে হবে সেই বস্তুকে সাদা দেখাবে। ক্লিয়ার? এবার হচ্ছে স্বচ্ছ বস্তুর বর্ণ। স্বচ্ছ বস্তুর মধ্যে দিয়ে যে বর্ণের আলো অতিক্রম করে বস্তুটিকে সেই বর্ণেরই দেখায়। স্বচ্ছ বস্তুর মধ্যে দিয়ে যে বর্ণের আলো পাস করে, যে বর্ণের আলো অতিক্রম করে, যে বর্ণের আলো নির্গত হয়, বস্তুটিকে সেই বর্ণে দেখায়। যেমন একটা নীল কাচের উপর যদি সাদা আলো ফেলা হয়, তাহলে কী হবে? নীল কাচের মধ্যে দিয়ে নীল কাচের উপর যে সাদা আলো ফেলা হয়, সাদা আলোর মধ্যে যে 7টি বর্ণ আছে তার মধ্যে কেন হতে নীল বর্ণের আলোটাই এর মধ্যে দিয়ে নির্গত হতে পারবে। বাকি যে 6টা আলো কালার থাকলো সেই 6টা কালারকে কিন্তু সে শোষণ করে নেবে, তখন নীল কাচকে নীল দেখাচ্ছে। একইভাবে নীল কাচের উপর যদি আমি নীল আলোকে ফেলি, তাহলে নীল বর্ণের আলোটা কী হবে? এখানে কিন্তু প্রতিসরণ ঘটনাটা ঘটছে, কারণ এখানে আমি বলছি স্বচ্ছ বস্তু, স্বচ্ছ বস্তুর মধ্যে তো আলো পাস করতে পারে, তোমরা কিন্তু মাথায় রাখতে হবে, কিন্তু দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। কিন্তু এটা অস্বচ্ছ বস্তু মানে আলো পাস করতে পারে না, স্বচ্ছ বস্তু মানে যার মধ্যে দিয়ে পাস করতে পারে আলো। তাহলে এই স্বচ্ছ বস্তুর উপর যদি নীল আলো ফেলা হয়, তাহলে নীল আলো নির্গত হবে, তখন নীল কাচকে নীল দেখাবে। ক্লিয়ার? এবার তোমরা নিজেরও প্র্যাকটিক্যাল করতে পারো একটা জিনিস, যে একটা লাল কাচ নিলে, একটা নীল কাচ নিলে, একটা লাল কাচ একটা নীল কাচ নিলে, পরপর দুটো কাচ নিলে। এবার আমি কি করলাম? লাল কাচের উপর আমি সাদা আলো ফেললাম, আমি নীল কাচের দিক থেকে তাকা দেখবো কালো দেখাচ্ছে। কেন? কারণ এই লাল কাচের উপর যখন আমি সাদা আলোটাকে ফেললাম, সাদা আলোর মধ্যে যে 7টি বর্ণ আছে, সেই 7টি বর্ণের মধ্যে লাল কাচের মধ্যে দিয়ে কেবল লাল আলোটাই যেতে পারবে, আর অন্য কোনো আলো যেতে পারবে না। তাহলে লাল আলোটার মধ্যে দিয়ে পাস করলো। নিচে আছে নীল কাচ, নীল কাচ কী করবে? লাল আলোকে নির্গত হতে দেবে না, তাই তো? শোষণ করে নিবে, শোষণ করে নিবে, মানে তখন তাকে কালো দেখাবে। এই হচ্ছে আমাদের স্বচ্ছ বস্তুর বর্ণ এবং অস্বচ্ছ বস্তুর বর্ণ। এবার আছে তোমাদের যে মৌলিক বর্ণ। আমরা দেখেছি 7টা আলোকে যখন, সাদা আলোকে যখন পৃথিবীর ফেলছি, তখন 7টা বর্ণ পাচ্ছি, 7টা বর্ণ হচ্ছে বিশুদ্ধ। কিন্তু মৌলিক বর্ণের আলো আমি কাদেরকে বলছি? মৌলিক বর্ণ আলো কিন্তু এই 7টা বর্ণকে আমি বলছি না, লাল, নীল এবং সবুজ, এই 3টে বর্ণের আলোকে আমরা বলছি মৌলিক বর্ণের আলো। মৌলিক বর্ণ, মৌলিক বর্ণ হচ্ছে লাল, নীল এবং সবুজ, এই 3টি বর্ণের আলোকে বলছি আমরা মৌলিক বর্ণ। কেন মৌলিক বর্ণ বলছি? কারণ এই 3টি বর্ণকে উপযুক্ত পরিমাণে মিশিয়ে আমরা যে কোনো বর্ণ তৈরি করতে সক্ষম। একইভাবে কোনো বর্ণ থেকে কিন্তু আমরা আবার এই 3টে বর্ণকে তৈরি করতে পারবো না। সেই জন্য লাল, নীল আর হচ্ছে সবুজ, এই 3টে বর্ণকে বলা হচ্ছে মৌলিক বর্ণ। ঠিক আছে? এবার হচ্ছে পরিপূরক বর্ণ। পরিপূরক বর্ণটা কি? যে দুটি বর্ণকে উপযুক্ত পরিমাণে মিশিয়ে সাদা বর্ণ সৃষ্টি করা যায় বা সাদা বর্ণ সৃষ্টি হয়, তৈরি হয়, তাকে বলছি আমরা পরিপূরক বর্ণ। যেমন নীল আর হলুদ মিশালে, আমার নীল আর হলুদ এর কম্বিনেশন আমাদের সাদা তৈরি হচ্ছে। তাহলে যে দুটি বর্ণ উপযুক্ত পরিমাণে মিশিয়ে সাদা তৈরি হয়, তাকে বলছি আমরা পরিপূরক বর্ণ। যেমন নীল ও সাদা পরিপূরক। তোমরা খেয়াল করে দেখবে যে আমরা আমাদের জামা কাপড়, সাদা জামা কাপড়, বিশেষ করে তোমরা আপার ইউনিফর্মটা তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই সব স্কুলে সাদাই হয়। তো দেখবে আমরা বেশি কয়েকবার কাচার পরে দেখবে আমাদের জামাটা একটা হলদেটে ভাব হয়ে যায়। আমরা কি করি তখন?
সেই সাদা অংশটাকে কী করি, সাদা জামা কাপড়কে আমরা কী করি, নীলের মধ্যে দিই। দেখবে খেয়াল করে, কেন নীলের মধ্যে দিই? কারণ এই যে দেখো, নীল আর হলুদ মিলে সাদা তৈরি হচ্ছে। তাহলে যখন নীলের মধ্যে দিচ্ছি, নীল এবং হলুদ যেহেতু আমাদের পরিপূরক বর্ণ, তাই কী হচ্ছে, ওটা আবার হোয়াইট হয়ে যাচ্ছে, অর্থাৎ হলদিটা ভাবটা দূর হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার হচ্ছে আমাদের এরপর হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বর্ণালী। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বর্ণালীটা কি? বিভিন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গকে তরঙ্গ দৈর্ঘ্যে ক্রমানুসারে সাজালে যে বর্ণালীটা পাওয়া যায় তাকে বলা হয় তড়িৎচুম্বকীয় বর্ণালী। যেন আমাদের তড়িৎচুম্বকীয় বর্ণালীকে যদি সাজায়, তার কী কী হচ্ছে? প্রথম হচ্ছে আমাদের মহাজাগতিক রশ্মি, তারপর হচ্ছে মহাজাগতিক রশ্মি বা কসমিক রে, কসমিক রে রশ্মি, গামা রে, বাংলায় লিখি গামা, এক্স রে, তারপর হচ্ছে অতিবেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট, তারপর হচ্ছে ভিজিবল লাইট মানে দৃশ্যমান আলো, তারপর হচ্ছে ইনফ্রারেড অবলোহিত রশ্মি, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে রেডিও ওয়েভ। তার বিভিন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গকে তরঙ্গ দৈর্ঘ্য ক্রমানুসারে সাজালে বিভিন্ন বর্ণের যে পঠি পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের বিভিন্ন বর্ণের বিভিন্ন তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে বর্ণালীটা পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের তড়িৎচুম্বকীয় বর্ণালী। তাহলে কসমিক রে, গামা রে, এক্স রে, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলো, অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। যত আমরা উপরে যাচ্ছি এই যে, তত তরঙ্গ দৈর্ঘ্য কম, কম্পাঙ্ক হচ্ছে বেশি। কারণ তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কিন্তু কম্পাঙ্কটা ব্যস্তানুপাতিক হয়, তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কম্পাঙ্কটা ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে? এবং কম্পাঙ্ক যত বেশি হয় তত কিন্তু সেটা ক্ষতিকারক। কারণ কসমিক রে, গামা রে, এক্স রে, অতিবেগুনি রশ্মি এগুলো আমাদের বিভিন্নভাবে ক্ষতি তৈরি করে, বিভিন্নভাবে ক্ষতি করে। গামা রে, এক্স রে, অতিবেগুনি রশ্মি যদি আমাদের চামড়ার উপর পড়ে বা শরীরের উপর পড়ে, তাহলে কিন্তু ক্যান্সার, ভয়ানক আমাদের জিনিস হতে পারে, রক্তের শ্বেতকণিকা নষ্ট হতে পারে, ক্যান্সার তো অবশ্যই। তারপর হচ্ছে আমাদের ডিএনএর মিউটেশন ঘটে যায়। ঠিক আছে? তাহলে যত আমাদের উপরে যে রশ্মি, যে দৃশ্যমান আলোর উপরে যারা আছে, তাদের তরঙ্গ দৈর্ঘ্য কম, কম্পাঙ্কটা বেশি। দৃশ্যমান আলো থেকে নিচের দিকে হচ্ছে কি, আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়ছে, কম্পাঙ্কটা কমছে। আমাদের সিলেবাসে তোমাদের গামা, এক্স রে, অতিবেগুনি রশ্মি, এই তিনটের উৎস, ব্যবহার এগুলো আছে, একই জিনিস। আমাদের একটু পরে দেখবে। দৃশ্যমান আলোর ক্ষেত্রে মনে রাখবে 3800 অ্যাংস্ট্রম থেকে 7800 অ্যাংস্ট্রম এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ কিন্তু আমাদের ভিজুয়ালিটি সৃষ্টি করে। মনে রাখবে, কোনো বর্ণের উপর, কোনো বস্তুর উপর পড়ে সেই বস্তুকে দৃশ্যমান করে তোলে। এবং প্রত্যেকটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের কিন্তু শূন্য মাধ্যমে বেগ আলোর বেগের সমান 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এবার লাস্ট আমি এটা বলে দিই, আলোর বিক্ষেপণটা। স্ক্যাটারিং অফ লাইট, স্ক্যাটারিং অফ লাইটটা হচ্ছে যে কোনো বস্তু কণার আকারের চেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোনো তরঙ্গ যদি এসে পড়ে, তখন সেই বস্তু কণা কী করছে, সেই তরঙ্গকে শোষণ করে নিয়ে গৌণ উৎসরূপে সেই তরঙ্গকে চারিদিকে ছড়িয়ে দেয়। যেমন সূর্যের আলো যখন বায়ুতে কী থাকছে, বায়ুতে আমাদের ভাসমান ধূলিকণা, সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা, বায়ুকণা, গ্যাসীয় অণু, যখন সূর্যের আলো তার উপরে এসে পড়ছে, পড়ার পরে সেই কণা, গ্যাসীয় অণু, বায়ুকণা শোষণ করার পর তারা উত্তেজিত হয়ে পড়ছে, তাদের কম্পন হচ্ছে এবং তারপরে কী করছে, সেই তরঙ্গকে বিকিরিত করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। এই ছড়িয়ে দেওয়ার ঘটনাকে বলছি আলোর বিক্ষেপণ।
ঠিক আছে? তাহলে সূর্যের আলো যখন বায়ুকণা বা গ্যাসীয় অণুর উপর এসে পড়ছে, পড়ার পরে কী হচ্ছে, শোষণ হওয়ার পর সেটা চারিদিকে যে ছড়িয়ে আছে সেটা হচ্ছে আলোর বিক্ষেপণ। একটা আলোর বিক্ষেপণের ক্ষেত্রে একটা লাইন তোমরা মনে রাখবে, তাহলে অনেকগুলো কোশ্চেনকে তোমরা অ্যাটেম্প করতে পারবে। যে বিক্ষেপিত আলোর তীব্রতা, ইন্টেন্সিটি অফ স্ক্যাটারিং লাইট, বিক্ষেপিত আলোর তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হয়। এই লাইনটা অবশ্যই মনে রাখবে তোমরা। ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে? বিক্ষেপিত আলোর তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হয়। আমাদের কেন এটা কাজে লাগবে? আমাদের অনেকগুলো কোশ্চেন এখানে কভার হবে এই একটা লাইন দিয়েই। যে আকাশ কেন নীল দেখায়, সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যের চারপাশটাকে লাল দেখায় কেন, ডেঞ্জার সিগন্যাল হিসেবে অর্থাৎ বিপদ সংকেত আলো হিসাবে লাল আলোকে ব্যবহার করা হয় কেন, আমরা এই লাইনটা দিয়ে কিন্তু বলতে পারবো। এটা হচ্ছে বিজ্ঞানী র্যালের মতে, বিজ্ঞানী র্যালের মতে কিন্তু, হ্যাঁ, বিজ্ঞানী র্যালের মতে বিক্ষেপিত আলোর তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হয়। তাহলে আকাশ কেন নীল দেখায়, আমি এই লাইনটা দিই, তোমরাও শুরু করবে। যে আমরা জানি বিজ্ঞানী র্যালের মতে বিক্ষেপিত আলোর তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হয়। সূর্যের আলো যখন বায়ুকণা বা গ্যাসে অণুর উপরে আপতিত হচ্ছে, হওয়ার পর কিছু সেটা স্ক্যাটার্ড অর্থাৎ বিক্ষেপিত হয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আলোর বিক্ষেপণের জন্য। এবার 7টা বর্ণের মধ্যে লাল বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হয়, সবচেয়ে বেশি হয়, লাল বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয় এবং বেগুনি বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে কম হয়। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তার বিক্ষেপণটা বেশি হবে। তাহলে 7টা বর্ণের মধ্যে নিচের দিকে আছে বেগুনি নীল, বেগুনি ও নীল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ার দরুন তার বিক্ষেপণটা সর্বাধিক হয়। বলে বেগুনি এবং নীল বর্ণের আলো কী হচ্ছে, চারিদিকে ছড়িয়ে যাচ্ছে অন্যান্য বর্ণের তুলনায়। এবার আকাশকে ঠিক আমরা বেগুনি দেখি না, আমরা নীলই দেখি অনেকটা, বেশিরভাগটাই। তার কারণ হচ্ছে বেগুনি এবং নীল বর্ণের মধ্যে, বেগুনি এবং নীল বর্ণের মধ্যে নীল বর্ণের আলো হচ্ছে সংবেদনশীল, বেগুনি বর্ণের আলো হচ্ছে আমাদের চোখের পক্ষে সংবেদনশীল নয়। সেই জন্য কিন্তু আমরা আকাশকে নীল দেখি। যদি বায়ুমণ্ডল না থাকতো, যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে বায়ুকণা থাকতো না। তাহলে এই বায়ুকণা বস্তুকণা না থাকতে গেলে, বায়ুকণা না থাকতে গেলে কিন্তু আমরা আকাশকে কালো দেখতাম। এই যে মহাকাশচারীরা যখন আমাদের বায়ুমণ্ডলকে অতিক্রম করে মহাকাশে যায় তখন কিন্তু তারা আকাশকে কালো দেখে। কেন? যে সূর্য থেকে নির্গত আলোক রশ্মি সেখানে কোনো বিক্ষেপণ হচ্ছে না। একইভাবে আমরা যদি চাঁদের আকাশকে দিকে কালো দেখবো, কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল থাকছে না। বায়ুমণ্ডল যদি না থাকে তাহলে কি হচ্ছে, আপতিত আলো কোনো রকম বিক্ষেপণ হচ্ছে না। ক্লিয়ার? একইভাবে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যের চারপাশটাকে লাল দেখায় কেন, এই একইভাবে শুরু করবো আমরা। বিজ্ঞানী র্যালের মতে বিক্ষেপিত আলোর তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হয়। 7টা বর্ণের মধ্যে লাল বর্ণের আলো তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, বলে লাল বর্ণের আলোর বিক্ষেপণটা কম হয়। কারণ সূর্য যখন আমাদের সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্য দিগন্ত রেখার কাছে থাকে, দিগন্ত রেখার কাছে যখন সূর্য চলে যায় তখন পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে বেড়ে যাওয়ার ফলে তাহলে কি হচ্ছে, আমাদের এই ল্যামডার মানটা আমরা বলতে পারছি যে ল্যামডা কার বেশি, লাল বর্ণের আলো বেশি, সবচেয়ে বেশি। লাল বর্ণের আলো বিক্ষেপণটা কম হচ্ছে, আদার্স বর্ণের আলোর বিক্ষেপণটা অনেক বেশি হচ্ছে। বলে আলোর আদার্স বর্ণের আলোগুলো বিক্ষেপণ হয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবং কেবলমাত্র লাল বর্ণের আলোটা আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে। এই কারণে আমরা সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যের চারপাশটাকে লাল দেখছি। একইভাবে বিপদ সংকেত আলো হিসেবে আমরা লাল আলোকে কেন ব্যবহার করি, সেম জিনিস আমরা সেম রিজন ব্যাখ্যা করতে পারবো। যে বিজ্ঞানী র্যালের মতে বিক্ষেপিত আলোর তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতে ব্যস্তানুপাতিক হয়। তাই লাল বর্ণের আলোর যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক হয় তাই লাল বর্ণের আলোর বিক্ষেপণটা কম হয় এবং লাল বর্ণের আলোর গতি সবচেয়ে বেশি, বলে অনেকটা দূরত্ব কোনো রকম বিনা বাধায় সে অনেকটা দূরত্ব অতিক্রম করতে পারে এবং অনেক দূর থেকেই আমরা লাল আলোকে দেখতে পাই। সেই জন্য দেখবে তোমরা অপারেশন থিয়েটার বা কোনো ডেঞ্জার জায়গায়, যেমন ট্রেন লাইনের ক্ষেত্রে, সিগন্যালের ক্ষেত্রে যখন লাইন কোনো খারাপ থাকছে বা অপারেশন থিয়েটারের ক্ষেত্রে আমরা লাল আলোকে দেখি। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো তোমরা পড়বে।
টোটাল বইটাকে থ্রু আউট পড়ার চেষ্টা করবে, তাহলে দেখবে সব কিছু বুঝতে পারবে। তাহলে আমাদের আলোটা টোটালটাই মোটামুটি কভার করে দিলাম, ঠিক আছে? বইটাকে ভালো মতো পড়বে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।